জেডিসিএম দেশ সাম্প্রতিক স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। সব শ্রেণী পেশার মানুষের স্বার্থ রক্ষা করাই সরকারের লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায় ভারত, জানালেন ভারতীয় হাই কমিশনার। সরকার এমন এক বাংলাদেশ গড়তে চায় যেখানে সব পেশার মানুষ উন্নয়নের অংশীদার হবে, জানালেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে আমরা আলোচনার মূল শিরোনাম ঠিক করেছি, শাল কূটনীতি সম্পর্ক উষ্ণ না শীতল হবে। এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে স্টুডিওতে সরাসরি অতিথিরা উপস্থিত আছেন। আমি একটু পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন পারভেজ করিম আব্বাসী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, এবং আমার সঙ্গে যুক্ত হবেন মাহফুজুর রহমান, সাবেক রাষ্ট্রদূত। স্বাগত জানাচ্ছি আপনাকে জনাব পারভেজ করিম আব্বাসী। আমি শুরুতে আসলে আমরা লক্ষ্য করেছি যে আজকে ভারতীয় হাই কমিশনার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং সেখানে প্রধানমন্ত্রীকে একটি শাল উপহার দিয়েছেন। আসলে এই জায়গা থেকে এবং তিনি বলেছেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায়, সেক্ষেত্রে আসলে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কতটা আশাবাদী বলে আপনি মনে করেন, এবং সম্পর্ক এখন কোন পর্যায়ে আছে সে বিষয়টিও যদি একটু উল্লেখ করেন। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আজকে আমরা দেখলাম পত্রপত্রিকায় এবং মিডিয়ার রিপোর্টে যে ভারতের যে এখানে দায়িত্বপ্রাপ্ত হাই কমিশনার জনাব দীনেশ ত্রিবেদী, উনি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন এবং বেশ খোলামেলাভাবে, অন্তত ফটো অপরচুনিটির সময় দেখলাম হাসি খুশিভাবে এখানে আলাপ করেছে। তারপর প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সাথেও উনি যেটা বললেন এক, এটা ডিপ্লোম্যাটিক প্রোটোকল অনুযায়ী এটা ফার্স্ট ভিজিট টু দ্য প্রাইম মিনিস্টার। কেন উনি যতদূর মনে হয় যে যখন উনি প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের কাছে ওনার লেটার অফ ক্রেডেনশিয়ালস ওখানে প্রেজেন্ট করেছেন, তারপরে ওনার প্রাইম মিনিস্টারের সাথে প্রথম ফর্মাল ওয়ান টু ওয়ান ইন্টারাকশন। দুই, কার্টিসি কল, যেটা এখানে মানে এখানে যে প্রাইম মিনিস্টারের সাথে দেখা সাক্ষাৎ করে। এবং তিন, অবশ্যই যেটা যেটা মানে যেটা যে রিটেন এখানে আমাদের এখানে রাইটিং এর মধ্যে না থাকলেও মানে আমরা বুঝতে পারি যে বিনীত এখানে এটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে যেটা আছে যে যেহেতু ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা সাম্প্রতিককালে উত্তপ্ত হয়েছে নানাবিধ কারণে। এক, যবে থেকে বিএনপি সরকার আসছে ক্ষমতায় তবে থেকে ভারতের বিশেষত পশ্চিমবঙ্গ থেকে পুশিং করার চেষ্টা বিএসএফ এর, ভারতীয় নাগরিকদের বাংলাদেশি বলে অপপ্রচার চালিয়ে এখানে একের পর এক অনবরত পুশিং করা। এবং দুই, আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী এখানে বিদেশ সফর নিয়ে উনি কোথায় যাবেন এটা নিয়ে ভারতের মিডিয়া এবং প্রাক্তন ভারতীয় অ্যাম্বাসেডাররা, বিশেষত যেসব হাই কমিশনার বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত ছিলেন, কেমন একটা অ্যাটাকিং মোডে চলে গেল। যখন বাংলাদেশের পররাষ্ট্রনীতি স্বাধীনভাবে এখানে চালিত হওয়ার কথা, তখন আমরা দেখলাম যে উনি প্রথমে প্রধানমন্ত্রী যে মালয়েশিয়াতে গেলেন, তবে চীনে গেলেন, যখন এটা নিয়ে ভারতীয় মিডিয়াতে বিরূপ প্রচার পাওয়া গেল। এবং সেই সময়ই আমরা দেখলাম যে প্রাক্তন যে প্রধানমন্ত্রী, যিনি এখন ভারতে রাজনৈতিক আশ্রয়ে আছেন বা পলিটিক্যাল অ্যাসাইলামে আছেন, শেখ হাসিনা, তখন ওনার অ্যাক্টিভিটি বাড়া শুরু করলো। এবং সর্বশেষ যেটা আমার বলবো যে ইনসাল্ট টু ইনজুরি যেটা হয়েছে, যে আপনার এই 5 অগস্ট 2 বছর যে ছাত্র জনতার এখানে উত্থান বা বিপ্লবের উপলক্ষে আমরা দিল্লির এখানে ফরেন করেসপন্ডেন্স ক্লাবে শেখ হাসিনার একটা আমি কি বলবো যে ওনার একটা প্রেস কনফারেন্স এখানে করা হলো, যেখানে আওয়ামী লীগের অনেকেই শীর্ষস্থানীয় নেতাদেরকেও আমরা দেখতে পারলাম, অনেকের নামে মামলা আছে। এবং তারা দিল্লিতে এখানে ফরেন করেসপন্ডেন্সের সাথে যখন এখানে এভাবে ইন্টারঅ্যাক্ট করা হলো, সেটাও কিন্তু এখানে আমাদের জনগণের মনে এক ধরনের একটা আমি বলবো ভারতের প্রতি একটা বিরূপ মনোভাবটাকে আরো বাড়িয়ে তুলেছে। আর এর এর আগেও আপনি যদি দেখবেন যে আমাদের প্রধানমন্ত্রী যে আমি বলবো যে এখানে এই উপদেষ্টা ডক্টর জাহিদ যখন ভারতে গেলেন একটি সামিটের জন্য, তখনও ওনাকে এক প্রকারের হেনস্থা করতে হয়েছিল এবং তার জন্য উনি প্রতিবাদে চলে আসলেন। তো আমি কনটেক্সটটা দিলাম এরকম ভাবে। তো এইটার জন্য অনেকটা, এবং তার জন্য আমরা দেখেছি বাংলাদেশেও বেশ কড়া এখানে কূটনৈতিক চিঠিতে এখানে লেটার অফ প্রোটেস্ট লঞ্চ করা হয়েছে। বেশ কিছু আবেগও এখানের মধ্যে চলে আসে। এবং হাই কমিশনারকে সাথে এখানে পররাষ্ট্রমন্ত্রী তলব করেছিলেন এবং দেখা সাক্ষাৎ করেছেন, তলব যদি না বলা হবে এক্স্যাক্ট ওয়ার্ড। এবং বাংলাদেশে যে এটাতে যে অত্যন্ত আমি বলবো গভীর যে অসন্তোষ আছে সরকারের পক্ষ থেকে, এটাও কমিউনিকেট করা হয়েছে। এবং আমরা এখানে দেখেছি যে এবং আমরা দেখেছি যে ভারতে এক ধরনের আমি যেটা বলবো যে দ্য অ্যাপ্রোচটা ক্যারেট অ্যান্ড স্টিক। মুখে এখানে আমি দেখছি যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ভালো ভালো কথা বলছে,
এবং তারপর এখানে বলছে যে এমনকি পার্লামেন্টে এখানে সওয়াল জবাব করা হয়েছে, প্রশ্ন উত্তরের সময় বলা হয়েছে যে শেখ হাসিনাকে ব্যক্তিগত মানে ওনাকে হচ্ছে রাজনৈতিক আশ্রয় দেওয়া হচ্ছে মানবিক কারণে, কিন্তু ওনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড থেকে ভারত এখানে বিরত রাখছে। কিন্তু তারপর আমরা আবার দেখছি হচ্ছে যে মানে দিল্লির মতো জায়গায় আপনার ফরেন করেসপন্ডেন্স ক্লাব, যেটা আপনি নিশ্চয়ই জানেন, যেখানে হচ্ছে অত্যন্ত এক্সক্লুসিভ ক্লাব, তো এটা সরকারের সহযোগিতা বা সরকারের এখানে সমর্থন ছাড়া এরকম বড় কনফারেন্স তো হওয়ার সম্ভব না। তো আমরা দেখেছি যে বিগত কয়েক মাসে যবেই যে বাংলাদেশ নিজস্ব পররাষ্ট্রনীতি স্বাধীনভাবে নিতে চেয়েছে, বিশেষত বিএনপি সরকারের আমলে, তখনই দেখেছি শেখ হাসিনার প্রচার প্রচারণা হয়েছে। তো তার জন্যই নানান সঙ্গত কারণে অনেক বিষয়কে নিয়ে এটা হচ্ছে যে আমাদের সরকারি মহলে বলেন, সাধারণ মানুষের মধ্যে বলেন, এক ধরনের ভারতের প্রতি একটা নেগেটিভ পারসেপশন চলে আসে। তো এইটাকে কিছুটা হচ্ছে ডিফিউজ করার জন্য, টেনশনটা ডিফিউজ করার জন্য আমাদের হাই কমিশনারের এখানে হচ্ছে ভিজিট, এবং উনি তারপর এটাকে বেশ সুচারুভাবে উনি বলেছেন, উনি প্রেসকে হ্যান্ডেল করেছেন। আর আমাদের আবার পররাষ্ট্রমন্ত্রী দেখলাম যে উনি আগের কথাগুলো বক্তব্য এখানে রিটারেট করেছেন যে ভারতের সাথে সুসম্পর্ক ওনারা চান, কিন্তু শেখ হাসিনার এক্সট্রাডিশনের ব্যাপারে উনি আবার পুনরাবৃত্তি করেছেন। ওসমান হাদির খুনি যারা আছে, যারা এখানে ভারতে ধরা পড়েছে, তাদেরকে ফেরত দেওয়ার কথা। এবং ভারত যেটা চাইছে যে দিল্লিতে যে বিআরআই যে এখানে সামিট হবে, সেখানে বিমস্টেকের কারেন্ট চেয়ার হিসাবে প্রধানমন্ত্রী এখানে ভারতে যাবেন না কিনা, এটা এখনো ওটার ব্যাপারে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। যে বিমস্টেকের কথা বলছেন, সেখানে আমরা দেখেছি যে গণমাধ্যমে নিউজ আসছে যে প্রায় নিশ্চিত তিনি যাচ্ছেন না। আপনার কাছে কি মনে হয় সেখানে কি প্রধানমন্ত্রী যাবেন বলে আপনার কাছে মনে হয় কিনা, প্রেক্ষাপট কতটা আছে? দেখুন, সবকিছু তো একটা কনটেক্সটের বিষয়। ভারতীয় মহল থেকে যেটা বলা হচ্ছে, ভারতীয় কূটনীতিবিদ বা এখানে আমি ভারতীয় চ্যানেলও আজকে একটা ইন্টারভিউ দিলাম, ওখান থেকে একতরফা একটা কথা বলছে যেখানে ভিজিটটা করলেই যেন সবকিছু জাদু কাটিয়ে দিয়ে এখানে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে। এবং ওদের যেটা বলছে, শেখ হাসিনা থাকা সত্ত্বেও, মানে শেখ হাসিনাকে উপেক্ষা করে দিল্লিতে উপস্থিত থাকা অবস্থাতেও ভারত বাংলাদেশের সম্পর্ক ভালো হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার যদি ভারত বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে একটা বিরূপ একটা এখানে একটা অবস্থা থাকে, যেখানে বাংলাদেশিদের এখানে হচ্ছে যে এই কন্টিনিউয়াস বর্ডার কিলিংস বা পুশিন বা হচ্ছে যে ভারতীয় নাগরিকদের বাংলাদেশি বলে আখ্যা দিয়ে ওদেরকে ইলেকট্রাল রোল থেকে ডিলিস্ট করা, এইসব জিনিস এখানে মানুষ বা হচ্ছে বাংলাদেশে অভ্যন্তরীণ রাজনীতির ব্যাপারে হস্তক্ষেপ করার চেষ্টা বা ভারতীয় মিডিয়াতে বিরূপভাবে প্রচার করা, তো অবশ্যই একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার সাধারণ মানুষের আমি বলবো যে আশা আকাঙ্ক্ষা বা ক্ষোভের কথাটা মাথায় রাখবে। তো আগে আপনার যেটা হচ্ছে, যেটা একটা আমি বলবো যে একটা এনেবলিং ক্লাইমেট সৃষ্টি করা উচিত, যেখানে কনফিডেন্স বিল্ডিং মেজার্স আছে, তারপর এটা ভিজিট করলে কোনো সমস্যা নাই। এবং প্রধানমন্ত্রী এখানে এখানে বিদেশে ভারতে যাবেন না কিনা দিনের শেষে ওটা উনি ডিসাইড করবেন। এবং দেশের, আমরা আশা করব দেশের স্বার্থটা মাথায় রেখেই করতে হবে, কারণ ভারতের সাথে আমাদের প্রচুর এখানে আমাদের কমন ইন্টারেস্ট আছে, এবং আমাদের অর্থনৈতিক লেনদেন আছে, আমাদের ব্যবসা বিনিয়োগ আছে, প্রচুর পর্যটন করা যেত এখানে আমাদের বাংলাদেশিরা ভারতে, এবং বিশেষত স্বাস্থ্য খাতে সেবা পাওয়ার জন্য। তো এইগুলো তো আমরা এখানে উপেক্ষা করতে পারি। এবং আমাদের অভিন্ন নদীও আছে, গঙ্গার এখানে চুক্তি আবার নবায়নের ব্যাপারে আছে, তিস্তা নদীটা এখানে আমাদের হিস্সা পাওয়ার জন্য। তো ভারত হচ্ছে আমাদের প্রতিবেশী, উপেক্ষা করার কোনো কারণ নেই। এবং আমরা যদি নেপাল এবং ভুটান থেকে আমরা যদি এই ট্রানজিটে এখানে বিদ্যুৎ আমদানি করতে চাই, তাহলে আবার হচ্ছে ভারতের এখানে সাথে সুসম্পর্ক রাখতে হবে। কিন্তু এখানেও কিন্তুটা আছে, ভারতও কিন্তু তার লং রানিং যে পলিসি, এটা কিন্তু শেখ হাসিনার ব্যাপারে কিন্তু একটা দ্বৈরত্ব দেখিয়েছে, বা এখানে এখানে হচ্ছে যে হিপোক্রেসি দেখিয়েছে। কেন ভারতে কিন্তু আমি যেটা বেশ কয়েকবার বলেছি, দ্বৈরথটা কেমন আসলে আমি বলছি এখানে, ধন্যবাদ। এটা হচ্ছে যে প্রথমত একটা হচ্ছে যে ভারতে কিন্তু 1959 থেকে দালাই লামা, তিব্বতের যে স্পিরিচুয়াল গুরু, উনি কিন্তু এখানে আশ্রয়ে আছেন। এবং চীন এটাকে হচ্ছে যখন বলেছে তিব্বত থেকে তার অংশ হিসেবে নিয়ে গেছে, তখন থেকে উনি ভারতে আশ্রয়ে আছেন। চীনের সাথে কিন্তু ভারতে একটা লং রানিং একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, যে আসতে এখন প্রায় 50 বছর উপরে উনি ভারতে আছেন, বেস হয়েছে ধর্মশালাতে। তো উনি কিন্তু ভারতের মাটিতে থাকার অবস্থায় চীনের বিরুদ্ধে একটিও, আমি বলছি একটিও, এত বছরে একটিও কিন্তু উনি কোনো মন্তব্য করেননি, কোনো রাজনৈতিক কর্মকাণ্ডতে উনি জড়িত হন নাই, চীনকে কোনো ব্যাপারে উনি সমালোচনা করেন নাই, বা চীনের অভ্যন্তরীণ রাজনীতি বা তিব্বতের ব্যাপারে বলেন নাই। আরেকটি বলি, আপনার আফগানিস্তানে এখানে যে হামিদুল্লাহ, এখানে এই আফগানিস্তানে যে সাবেক যেখানে কমিউনিস্ট নেতা হচ্ছে নাজিবুল্লাহ,
নাজিবুল্লাহর এখানে হচ্ছে ভারতের সাথে খুব সুসম্পর্ক ছিল। তো ওনার পরিবার যখন হচ্ছে তালেবানরা হচ্ছে প্রথমবার কাবুল দখল করলো, ওখানে পালিয়ে এসে ভারতে আশ্রয় নিয়েছে। নাজিবুল্লাহকে আপনার মনে আছে যে তালেবানরা খুব নৃশংসভাবে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিল। ওনার পরিবারও কিন্তু হচ্ছে প্রায় 24 বছরের মতো ভারতে আছেন, এবং ভারত কিন্তু এখন নিজের স্বার্থে তালেবান সরকারের সাথে কিন্তু এখন ভালো সুসম্পর্ক এখন বজায় রাখছে, কেন পাকিস্তানের সাথে আফগানিস্তানের এখন হচ্ছে সম্পর্ক খারাপ। তো কিন্তু এই 24 বছরে কিন্তু আফগানিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি বা তালেবানের কর্মকাণ্ডের ব্যাপারে নাজিবুল্লাহর পরিবার কিন্তু কিছু বলে নাই। তো তার মানে আপনি পলিটিক্যাল অ্যাসাইলাম দিচ্ছেন, ভালো কথা, বা আপনি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে মানবতার কারণে আপনি এখানে আশ্রয় দিচ্ছেন, কিন্তু আমরা দেখছি যে শেখ হাসিনা বলুন, যিনি দণ্ডপ্রাপ্ত আসামি, আওয়ামী লীগের শীর্ষস্থানীয় যারা নেতৃবৃন্দ আছে, যাদের নামে মামলা আছে, ওদের নামে রায় আছে, এবং যারা লুটপাট দুর্নীতির সাথে আছে, তারা অহরহ হচ্ছে ভারতকে হচ্ছে বেস হিসাবে ইউজ করছে। এবং আমাদের এখনো কিন্তু পুশিনের প্রক্রিয়া চলছে, কিন্তু বিএসএফ এবং বিজিবির কিন্তু প্রচুর কিন্তু বর্ডার লেভেল ফ্ল্যাগ লেভেল মিটিং হয়েছে, কিন্তু এটা তো কিন্তু সুরাহা হচ্ছে না। তো যতক্ষণ পর্যন্ত নয়াদিল্লি যদি সদিচ্ছা যদি সত্যিকারে আন্তরিক হয়, তাহলে তো ওরা বাংলাদেশকে শুধু একটি দল বা একটি পরিবারের দিকে এখানে দৃষ্টিকোণ দিয়ে দেখতে হবে না। বাংলাদেশের অধিকাংশ মানুষ যেটা চায় সেটাকে হচ্ছে ওটা ভারত, তার এখানে ভারত বাংলাদেশ সম্পর্কে এটাকে নিয়ে আসতে হবে। কেন ভারত যদি বলে বিশ্বের বৃহত্তম হচ্ছে গণতন্ত্র, মোস্ট পপুলার ডেমোক্রেসি, তাহলে ওরা গণতান্ত্রিক সরকারের এখানে রায় কেন মানছে না, এবং পতিত স্বৈরশাসককে কেন ওরা ওর প্রতি কেন ওরা এত ওদের এত বেশি কেন আবেগ বা অনুভূতি বা দরদ। তো অবশ্যই তাহলে ভারত বাংলাদেশ সম্পর্কে একটা অবনতি ঘটবে। এবং আজকে আমরা লক্ষ্য করলাম যে মাননীয় প্রধানমন্ত্রীকে শাল উপহার দিল। এই শাল যে কূটনীতি, সেটা সম্পর্ককে উষ্ণতার দিকে গড়াবে নাকি শীতল? দেখুন, এটা হচ্ছে ডিপ্লোম্যাটিক শিষ্টাচার। ব্যক্তিগতভাবে যা আমি শুনেছি, অবশ্যই ওনার সাথে আমি ওইভাবে পরিচিত হইনি এখন পর্যন্ত, যে সৌভাগ্য হয় না। সেই দীনেশ ত্রিবেদী হচ্ছে সজ্জন ব্যক্তি, অমায়িক, এবং উনি নন বেঙ্গলি হওয়া সত্ত্বেও ওয়েস্ট বেঙ্গলে উনার এখানে হচ্ছে কর্মপরিধি। বহু বছর উনি মমতা ব্যানার্জির ডানহাত ছিলেন তৃণমূল কংগ্রেসে, তারপর এখানে বিজেপির হয়ে এখানে রাজ্যসভায় আছেন। এবং যেহেতু উনি গুজরাটের ব্যক্তি, এবং ওনার সাথে কিন্তু আবার হচ্ছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর সাথে সুসম্পর্ক আছে, এবং এটা শোনা যায় নাকি হচ্ছে হি ক্যান অ্যাকচুয়ালি অ্যাক্সেস প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অন অফ স্পিড ডায়াল, এটা শোনা যায়, সত্য না মিথ্যা আল্লাহ জানে। তো এখন ওনাকে যখন নিয়ে আনা হয়েছে এবং ক্যাবিনেট মিনিস্টারের র্যাঙ্কে দিয়ে করা হয়েছে, 34 বছর পর বোধহয়, যতদূর মনে হয়, একজন রাজনীতিবিদকে এখানে পাঠানো হয়েছে, তার মানে বাংলাদেশ ভারতের সম্পর্কের একটা রাজনৈতিক দৃষ্টিকোণ হচ্ছে ভারত এটা মানে। এবং এটা হচ্ছে শুধু এখানে কূটনীতিবিদদের দিয়ে বা এখানে প্রথাগতভাবে এটা সমাধান করা যাবে না। তো কিন্তু এবং অবশ্যই এখানে হচ্ছে বাংলাদেশের সাথে যদি সুসম্পর্ক উনি করতে চান, এটা তো আমরা নিশ্চয়ই এখানে আমরা মানে স্বাগতম জানাবো। কিন্তু আমাদের যে জেনুইন যে বলবো যে আমাদের স্বার্থগুলো আছে, ওগুলো উপেক্ষা করে না। তো শালটা দিয়েছেন, এটা আমি নিশ্চয়ই এখানে বলবো ইটস এ কার্টেসি, এবং আমার মনে হয় যে রিটার্ন ভিজিট যখনই হবে নিশ্চয়ই ওই রকম একটা গিফট পাওয়া যাবে। কিন্তু এগুলো হচ্ছে টোকেনিজম বা সিম্বলিজম, এটারও দরকার আছে, যাতে মহলের মধ্যে এখানে হচ্ছে বিতৃষ্ণা বা হচ্ছে যে টক্সিসিটি যাতে বেশি না বাড়ে। কিন্তু আসল হচ্ছে যে শুধু কথাই তো এখানে কাজ হবে না, এখানে কংক্রিট এখানে যদি অ্যাকশনেবল এখানে যদি ডেলিভারি হয়, তখন আমরা বুঝতে পারবো যে কত দূর এখানে ভারত বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখার জন্য ইচ্ছুক। জি, আমি একটি প্রশ্ন রাখতে চাই যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং বলেছেন যে দুই দেশের সম্পর্কের উন্নতি আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। তিনি এই কথাটা বলেছেন, সম্পর্কের যে অবনতি হয়েছে সেটা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। আমি এই প্রশ্নটা রাখি, একটি বিরতি দিয়ে যেতে চাই, তারপরে আমরা সেই উত্তরটি নিব। ধন্যবাদ। প্রিয় দর্শক, যেটা সেরাম দেশ সম্পর্কে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। জেরুসালাম দেশ সাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন জনাব পারভেজ করিম আব্বাসী, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনার প্রশ্ন ছিল যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী তিনি দেখা করেছেন এবং সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের জানিয়েছেন যে দুদেশের সম্পর্কের উন্নতি আলোচনার মাধ্যমেই হবে এবং সম্পর্ক অবনতি হয়েছে সেটিও সমাধান হবে। এটি আসলে সে আলোচনা কাদের সঙ্গে হবে, কিভাবে হবে, আসলে একটু যদি বলেন। ওটাই, হ্যাঁ, আমি বলবো যে এখানে হচ্ছে যে এখানে পাক্কা একজন কূটনীতিবিদ হিসেবে ওনার দেশের স্বার্থটা সামনে রেখে, এবং একটা মিডিয়া চার্ম অফেন্সিভ যেটাকে বলে, যে আমাদের বাংলাদেশি মিডিয়া হচ্ছে ওনার টার্গেট অডিয়েন্স, এবং বাংলাদেশি মিডিয়ার থ্রু দিয়ে উনি হচ্ছে যে সাধারণ মানুষ বাংলাদেশকে অ্যাড্রেস করছেন।
তো উনি দেখাচ্ছেন হচ্ছে যে যেটা উনি কনভে করতে চেয়েছেন যে নয়াদিল্লি হচ্ছে ঢাকার সাথে সুসম্পর্কটা আবার পুনরায় স্থাপন করার জন্য অত্যন্ত উদ্গ্রীব, এবং এটার জন্য যা যা করা উচিত ভারত থেকে উনি হচ্ছে ভারতকে উনি এটা সহায়তা করবেন বাংলাদেশের সরকারের সহায়তা পেলে। এটাই হচ্ছে মূল কথা। এখন ইটস এ গুড স্টার্ট, মানে বিগিনিং হচ্ছে খুব ভালো, কিন্তু বিগিনিং এর পর আমাদের দেখতে হবে যে আমাদের নেক্সট 1-2 থেকে 2 মাস শেখ হাসিনা বা এখানকার আওয়ামী লীগের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা ভারতে এখানে পালিয়ে আছেন, সেটাই সত্যি কথা, তাদের এখানে হচ্ছে কর্মকাণ্ডের উপর এখানে রেশ টানা হয় নাকি না, 1। 2, আমাদের বিএসএফ এর এখানে যে ওই পুশিনের যেখানে প্রক্রিয়াটা, এটা কি থেমে যায় নাকি না। 3, বর্ডারে যে একটা অশান্তি আছে বা বর্ডারে যে মাঝে মধ্যে বর্ডার কিলিং বা বর্ডার ফায়ারিং হয় এবং বেশিরভাগই হচ্ছে বিএসএফ এর পক্ষ থেকে, এটা থামে নাকি না। 4, বাংলাদেশের নিয়ে যে অপপ্রচার বা মিথ্যা প্রচার শুরু হয় মানে কন্টিনিউ করছে এবং এখনো চলছে, কম হলেও চলছে, এটা কি থেমে আসে নাকি না। এবং 5 হচ্ছে ভারত যদি বাংলাদেশের সাথে যদি এখানে স্টেক হোল্ডারদের সাথে মাল্টিপল স্টেক হোল্ডারদের সাথে এনগেজ করে, তাহলে এটার জন্য সিরিজ অফ মিটিংস লাগবে, ব্যাকডোর ডিপ্লোমেসি থাকবে, এবং আমাদের যেটা বলবো যে ইংরেজিতে বলে প্রুফ অফ দ্য পুডিং ইজ ইন দ্য ইটিং। তা আমাদের সামনে এই বছরের শেষেই আমাদের হচ্ছে যে গঙ্গা চুক্তিতে নবায়ন হবে, তখন ওটার মধ্যে কি এক গঙ্গা চুক্তিকে আবার এখানে নবায়ন হবে নাকি না, আমরা কি আমাদের ন্যায্যটা পানির হিস্সা পাবো নাকি না। এবং তিস্তার ইস্যুতে যেটা দিয়ে একটা গ্রিডলক আছে, যেটার ব্যাপারে চায়না হচ্ছে ব্যারাজ এখানে বিনিয়োগ করার জন্য আগ্রহ দেখেছে, আর তিস্তার ব্যাপারে ভারত কতটুকু নমনীয়তা দেখায়। তো এইগুলো দেখলে তো আমরা বুঝবো যে হচ্ছে ভারত হচ্ছে আমাদের প্রতি এখানে একটা সদিচ্ছা রাখে হচ্ছে বাংলাদেশের সাথে সুসম্পর্ক স্থাপন করার জন্য। এবং ওরা যে বলে যে ওরা হচ্ছে গণতান্ত্রিক যে আদর্শে বিশ্বাস করে, তো মুখের কথা এবং হচ্ছে কাজের মধ্যে এই যে তফাৎটা, বিশেষত যখন বাংলাদেশে আওয়ামী লীগের বাইরে যদি কোনো দল থাকে, তখন হচ্ছে যে ভারতের এই তফাৎটা যেটা আসে, এটাকে হচ্ছে কমাতে হবে। আপনি বলছেন যে সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো ঘাটতি দেখা দেয়, সেক্ষেত্রে আসলে ভারতের সঙ্গে প্রতিবেশী হিসেবে অনেক বাণিজ্যিক সম্পর্ক কিন্তু রয়েছে, সেই বাণিজ্যে কোনো প্রভাব পড়বে কিনা? নিশ্চয়ই পড়বে। আপনি এটা খুব গুরুত্বপূর্ণ একটা আঙ্গিক দেখেছেন। দেখুন, ভারত যেহেতু আমাদের একটা প্রতিবেশী, এবং ভারত এবং মিয়ানমার অত্যন্ত দুর্ভাগ্যের কথা হচ্ছে যে আমাদের বিভিন্ন কারণে ভারত এবং মিয়ানমার বা বার্মার সাথে আমাদের দুটো প্রতিবেশীর দুটোরই সম্পর্ক হচ্ছে যথেষ্ট তিক্ত। মিয়ানমারের সাথে আমরা আসিয়ানে সংযুক্ত হতে পারতাম, মিয়ানমারের সাথে আমরা গ্যাস আমরা আমদানি করতে পারতাম, মিয়ানমারের কাছ থেকে আমরা অনেক কিছু হচ্ছে কৃষি পণ্য আমরা এখানে আমদানি করতে পারতাম, এবং আমাদের রেডিমেড গার্মেন্টস এবং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস যেগুলো আছে সেগুলো রপ্তানি করতে পারতাম। এবং কিন্তু ওই যে রোহিঙ্গার সমস্যার জন্য এবং তার আগে আমরা যদি মিয়ানমারের প্রতি যথেষ্ট আগ্রহ দেখাই নাই, আমরা ভারত নিয়েই পড়েছিলাম, আইদার হচ্ছে ভারতের প্রতি আগ্রহ বা ভারতের প্রতি বিদ্বেষ, তো মিয়ানমারকে উপেক্ষা করেছি, আসিয়ানের দরজা প্রায় আমাদের জন্য বন্ধ হয়ে গেছে। ভারতের জন্য আবার দেখুন, প্রথমত হচ্ছে যে তাদের সাথে শুধু যদি ব্যবসা বাণিজ্যই দেখেন, $13 বিলিয়ন হচ্ছে আপনার অফিসিয়াল বা সরকারিভাবে আমাদের ব্যবসা হয়, এবং প্রায় $11.5 বিলিয়ন হচ্ছে ভারত হচ্ছে আমাদেরকে আমাদের এখানে আমরা আমদানি করি, এবং আমরা প্রায় 1.5 বিলিয়ন থেকে প্রায় 2.25 বিলিয়নের মতো এখানে রপ্তানি করি। এছাড়াও আপনি যদি এখানে এর সাথে যদি আপনি দেখেন যে বর্ডারে যেখানে আনঅফিশিয়াল ট্রেড বা যেটাকে আমরা বলি হচ্ছে লোকাল ভাষায় স্মাগলিং, ওটা যদি বলি তো $6 থেকে $7 বিলিয়ন মতো হয়, ধরুন $13 বিলিয়ন। 2023 সাল ছিল শেষ বছর যেখানে হচ্ছে ভারতে বাংলাদেশিরা হচ্ছে যে ভারত বাংলাদেশ সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক ছিল। আমাদের প্রায় 21 লাখের মতো বাংলাদেশি পর্যটক গেছেন ওখানে ভারতে। এক হচ্ছে যে এমনি পর্যটন খাতে, নাহলে হচ্ছে এখানে এই আপনার সেবা এখানে নেওয়ার জন্য, স্বাস্থ্য খাতে সেবা নেওয়ার জন্য, চিকিৎসার জন্য, বা 3 হচ্ছে যেখানে ধর্মীয় যেখানে পর্যটন আছে, যে খাজা বাবার মাজার বা নিজামুদ্দিন আউলিয়ার মাজার, এইসব জায়গায় এখানে যাওয়ার জন্য বা শপিং করার জন্য। এবং আপনি শুনে আশ্চর্য হবেন যে আমাদের 2023 সালে ভারতীয় যে তথ্যটা আছে, আমাদের ভারতের যদি 100 জন যদি পর্যটক আসে, 21 জন পর্যটক আসতো বাংলাদেশের জন্য। শীর্ষস্থানীয় দেশ ছিল বাংলাদেশের যে পর্যটক পাঠানোর জন্য, এবং প্রায় $3 থেকে $4 বিলিয়ন আমরা কিন্তু খরচ করেছিলাম ভারতের অর্থনীতি পর্যটনে তারা ইনকাম করেছে। অবশ্যই আমাদের আবার $1 বিলিয়ন শুধু খরচ হয়েছে হচ্ছে স্বাস্থ্য খাতে,
এখন আমাদের স্বাস্থ্য খাতের সেবার মান যদি উন্নত হতো তাহলে হয়তো বা এটা হতে পারতো না, এটা হয়তো বা এই খরচটা কমানো যেত। এবং আবার আমরা অনেক কিছু আনি যেগুলো হচ্ছে কাঁচামাল, যেটা হচ্ছে আমাদের রপ্তানিতে কাজে লাগে, যেমন হচ্ছে তুলা, তারপর হচ্ছে ইয়ার্ন, তারপর হচ্ছে পেট্রোলিয়াম বা রিফাইন্ড ক্রুড অয়েল, এগুলো আনি আমরা। এবং তার সাথে সাথে ক্লিংকার্স, বোল্ডার্স, যেটা কনস্ট্রাকশনে কাজে লাগে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের এখানে আরেকটা যেটা জিনিস কাজে লাগে হচ্ছে যে আমাদের খাদ্যদ্রব্যের জন্য যেখানে আছে, তো আমাদের পেঁয়াজ বলেন, মরিচ বলেন, অনেক কিছু আমদানি করা হয় ভারত থেকে, যার জন্য আমাদের মূল্যস্ফীতি কম থাকে। জি, আরেকটি বিষয় হচ্ছে যে আপনি পারসেপশনের কথা বলছেন, যে প্রতিবেশী হিসেবে আসলে সেই পারসেপশনের জায়গায় সম্পর্ক কেমন হওয়া উচিত, মানে এবং যে প্রভাবের কথা বলছেন সে বিষয়ে একটু প্রশ্ন রাখতেছি যে এতে আসলে বাংলাদেশের কি বিকল্প চিন্তা করা উচিত কিনা। নিশ্চয়ই বাংলাদেশের বিকল্প করা উচিত। আমরা তো আমাদের নেইবারহুড চেঞ্জ করতে পারবো না, কিন্তু ট্রাস্ট ডেফিসিট আছে দিল্লি এবং বাংলাদেশে, এবং যেটা আমি প্রত্যেকবার বলি, এবং এটা এখন শুধু ক্লিশে লাগে, যে এখানে হচ্ছে ভারতের বুঝতে হবে বাংলাদেশের যে কনসার্নসগুলো, ইকোনমিক কনসার্নস, ক্লাইমেট কনসার্নস এবং ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন, এবং আমাদের ভারতের কনসার্নগুলো বুঝতে হবে। কিন্তু তার চেয়েও বেশি ভারতের এখানে হচ্ছে যে একটি দলের প্রতি একটা অন্ধ মোহ, ওইটা দিয়ে যদি বাংলাদেশকে ওরা দেখতে চায়, তাহলে হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ লোকের সাথে ওরা সুসম্পর্ক স্থাপন করতে ওরা একটা অপরচুনিটি মিস করবে। তো আমার মনে হয় যে নয়াদিল্লির যারা হচ্ছে নীতি নির্ধারক, যা পলিসি ম্যান্ডারিনস, তাদের এখন বোধহয় এখানে একটা পলিসি রিসেট করা ওদের এখানে করা উচিত, এবং এটার উপরে সিরিয়াসলি এখানে চেষ্টা করা উচিত। কারণ কনফিডেন্স বিল্ডিং মেজারটা এখানে ভারতের কিন্তু হচ্ছে যে উদ্যোগ বেশি নিতে হবে। চীন কিন্তু আপনি দেখেন, চীন কিন্তু শেখ হাসিনা সরকারের সবচেয়ে বড় সমর্থক ছিল, এবং আমার মনে আছে, আপনি সালের কথা বললেন তো, আবার 2018-19 নির্বাচনের পর চীনের তৎকালীন অ্যাম্বাসেডর একটা সোনার নৌকা দিয়ে এখানে কিন্তু এখানে তৎকালীন শেখ হাসিনাকে উপহার দিয়েছিলেন। তো তাতে কি হয়েছে, চীন তার ব্যবসা বাণিজ্য ভালো বুঝে, এবং শেখ হাসিনার সরকারের পতনে আগে থেকেই চীন কিন্তু সিগন্যাল দিয়ে দিয়েছে, যখন তিস্তা ব্যারাজে চীনের সাথে শেখ হাসিনা কথা রাখলেন না, যে আমরা এখন তোমার সাথে নাই। এবং হাসিনার সরকার পতন হওয়ার পরে বিএনপির সাথে বলেন, জামায়াত ইসলামী বাংলাদেশের সাথে বলেন, এবং ছাত্র সমন্বয়ক যারা পরে এনসিপি করলো, এবং অবশ্যই ডক্টর ইউনূসের সরকারের সাথে, সবার সাথে কিন্তু চীন বেইজিংয়ে নিয়ে গেছে প্রতিনিধি দলকে। চীন এখানকার যে চীনা কূটনীতিবিদরা তারা হচ্ছে দেখা সাক্ষাৎ করেছে। চীন কিন্তু সকল স্টেক হোল্ডারের সাথে কিন্তু আলাপ করে। তো দেখুন, ভারত ও চীন দুজনই কিন্তু হচ্ছে শেখ হাসিনাকে সমর্থন দিয়েছিল, কিন্তু চীন কিন্তু শেখ হাসিনার কিন্তু লায়াবিলিটি বইছে না। তার জন্য বাংলাদেশ আর চীনের সম্পর্কটা কিন্তু আরোটা বলবো যে আরো সুদৃঢ় হয়েছে। কিন্তু ভারত যেহেতু শেখ হাসিনার এই আমি বলবো যে ড্যামেজ লেগেসিটা ক্যারি করছে, তার জন্য একটা ভারত বাংলাদেশ সম্পর্কে কিন্তু একটা মাসুল দিতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব মাহফুজুর রহমান, সাবেক রাষ্ট্রদূত, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি একটু জনাব মাহফুজুর রহমান আপনার কাছে আসি। আজকে আমাদের শিরোনাম ঠিক করেছি শাল কূটনীতি, অর্থাৎ ভারতের সঙ্গে আজকে হচ্ছে ভারতীয় হাইকমিশনের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, সম্পর্ক উষ্ণ না শীতল হবে, কোন দিকে যাচ্ছে এই বিষয়ে আপনাকে প্রশ্ন রাখছি। এবং একটি বিষয় বলছি যে জনাব পারভেজ করিম আব্বাসি যে বিষয়টি বললেন যে সাবেক প্রধানমন্ত্রীর বিষয়টি নিয়ে এর থেকে সম্পর্কে কারো অবনতি হবে কিনা। প্রথম কথা হলো, আমরা কেউই আশা করি না সম্পর্কের অবনতি হোক, কেননা ইতোমধ্যে 2 বছর পার হয়ে গেছে যেখানে সম্পর্কের টানাপোড়েন ছিল, সম্পর্কের অবনতি ছিল, এবং সেইটা থাকার কারণে দু দেশেরই আমি নিশ্চিত যে সংশ্লিষ্ট অনেক লোকজন সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সামনের দিকে তাকাতে চাই, এবং কেবলমাত্র সামনের দিকে তাকাতে চাই এজন্য না যে প্রতিবেশী একটা দেশের সঙ্গে আমরা সুসম্পর্ক করতে চাই। আরও একটা কারণ হলো, বাংলাদেশ আপনার দীর্ঘদিন যেহেতু একটা উন্নয়নের ধারাবাহিকতার মধ্যে ছিল, সেইভাবে আমরা এখন যদিও এখন কিছুটা দেরি হবে, কিন্তু তারপরেও আমরা উন্নয়নশীল দেশের কাতারে নিজেদের নাম লেখাতে চাই। সেরকম একটা জায়গায় আমাদের কিন্তু অ্যাম্বিশন আগে যেরকম ছিল তার থেকে এখন অনেকখানি বেড়ে গেছে। তার মানে শুধুমাত্র বাংলাদেশ বা আমাদের টেরিটরির মধ্যে না, এই রিজনের মধ্যে না, আমরা বৈশ্বিক পর্যায়েও যেখানে যেটুকু ভূমিকা রাখা সম্ভব সেটুকু ভূমিকা রাখার জন্য নিজেদেরকে তৈরি করছি। অর্থাৎ আমাদের সক্ষমতা বেড়ে গেছে, অর্থনৈতিক সক্ষমতা কিছুটা বেড়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের যে অ্যাম্বিশন থাকে, একটা নেশনের একটা যে অ্যাম্বিশন থাকে, সেই অ্যাম্বিশনটাও অনেকখানি বেড়ে গেছে। সুতরাং আমি আশা করব যে ভারতের মতো একটা দেশের সঙ্গে সম্পর্ক
উষ্ণ না করে বা সম্পর্ক অন্তত স্বাভাবিক না করে আমরা সেই রকম একটা অ্যাম্বিশন হয়তো ফুলফিল করা কঠিন হয়ে যাবে। সেই বিবেচনা যদি করেন তাহলে বাংলাদেশের মধ্যেও কিন্তু একটা প্রায়োরিটি আছে যে অন্তত সম্পর্কটা যেন স্বাভাবিক হয়। কেননা উনি যেটা বলছিলেন যে আমাদের যদি চয়েস থাকে অনেক বেশি, যে আমরা কোনো একটা প্রোডাক্ট যদি আমাদের প্রয়োজন হয় এবং সেটা যদি আমরা 4টা জায়গা থেকে নিতে পারি, তখন আমাদের জন্য কিন্তু সহজ হয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা। হ্যাঁ, আমরা সবচেয়ে উপযোগী যেটা হয় সেটা তখন আমরা গ্রহণ করতে পারি। তো ভারতকে আমাদের প্রতিবেশী দেশকে সেরকম একটা অপশন হিসাবে আমরা সব সময় দেখতে চাই। তো সেই অপশনটা যদি আমাদের হাতের কাছে থাকে তখন আমাদেরকে অনেক কঠিন পথ দেখা যাবে যে অনেক সহজভাবে আমরা তখন হয়তো পার করতে পারবো। কিন্তু সেটা যেটা সবাই আমাদের বলছে, আমাদের জনগণও বলছে যে এই সম্পর্কটা সবাই চায় যে ন্যায্যতার ভিত্তিতে। এখন আমি যদি ধরেই নিই যে ভারত আমার সঙ্গে বৈরী বা কিছু মাত্রায় বৈরী একটা দেশের সঙ্গেও কিন্তু আপনি কূটনীতি করতে পারেন, সম্পর্কও তৈরি করতে পারেন, কিন্তু আপনাকে নিশ্চিত হতে হবে যে ওকে, এই দেশের সঙ্গে আমি এতটুকু সীমানা পর্যন্ত যেতে পারবো। তো আমি আশা করব সেইটুকু সীমানা এখানে থাকবে না, সীমানাটা অবারিত হবে। কিন্তু যদি কখনো কোনো কারণে আমরা যদি দেখি যে একটা দেশ বৈরী আছে, তখন সেখানে অন্য কৌশলের মাধ্যমে সেই দেশের সঙ্গে আমাদের সম্পর্ক পুনর্নির্মাণ বা পুনর্রচনা করতে হয়। আরেকটি বিষয় হচ্ছে যে বিমস্টেক সম্মেলনে আসলে সেখানে প্রধানমন্ত্রীর যাওয়ার কথা আমরা গণমাধ্যমে বা বিভিন্ন সূত্র থেকে যে প্রায় অনিশ্চিত হয়ে পড়ছে। আপনি কি তাই মনে করেন কিনা প্রধানমন্ত্রী? জি, আই মিন সম্পর্কটা যদি আমাদের স্বাভাবিক থাকতো তাহলে বিমস্টেকের মতো এরকম একটা সুযোগ সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করতে পারতেন। কারণ সেখানে গেলে অন্যান্য অনেক বৈশ্বিক নেতৃবৃন্দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ হয়, কথা বলার সুযোগ হয়, সাইডলাইনে আপনার বৈঠক হওয়ারও সুযোগ হয়। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তিনি শপথ নিয়েছেন 5 মাস হলো, যদিও ভারত তাকে দ্বিপাক্ষিক সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিল শুরুতে এবং এবার বিমস্টেকের চেয়ার হিসাবে আমন্ত্রণ জানিয়েছে। আমি মনে করব যেহেতু দু দেশের সম্পর্কের মধ্যে কিছুটা টানাপোড়েন এখনো রয়ে গেছে, আমাদের প্রধানমন্ত্রী যদি ভারত সফরে যান সেটা অবশ্যই হওয়া উচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এবং দ্বিপাক্ষিক সফরে। এইটা একটা কাজ করা যেত, মানে একটা কৌশল অবলম্বন করা যেত এবং এটা কূটনীতিকদেরকে করতে হয়, এটা ভেতরে ভেতরে অনেক হোমওয়ার্ক করতে হয়। যে এরকম একটা সুযোগ যখন এসেছে যেখানে ধরেন একটা আঞ্চলিক সভায় বা অথবা একটা বৈশ্বিক সভায় যোগদানের সুযোগ থাকে, তখন তার পাশাপাশি অর্থাৎ বৈশ্বিক সভায় যোগদানের আগে উনি যেন একটা দ্বিপাক্ষিক সফর করে ফেলতে পারেন অথবা দ্বিপাক্ষিক বৈঠক করে ফেলতে পারেন, সেইটার প্রস্তুতি নিতে হয়। আসলে এটা আমাদের নিজেদেরও একটু উদ্যোগী হয়ে বা সক্রিয় হয়ে এই চেষ্টাটা করা উচিত ছিল। কিন্তু এখন যেহেতু দেখছি যে সেটা হয়নি, আমি মনে করব এই পর্যায়ে আমাদের প্রধানমন্ত্রীর অপেক্ষা করা উচিত দ্বিপাক্ষিক সফরে ভারতে যাওয়ার জন্য। মানে একটা অপরচুনিটি আমাদের মিসড হলো, কিন্তু আমি মনে করি যে বৃহত্তর স্বার্থে এখন এই অপরচুনিটিটা আমাদেরকে এড়িয়ে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমি বিরতি থেকে এসে আবারও আলোচনায় ফিরতে চাই। প্রিয় দর্শক, জেডএসআরএম দেশ সাম্প্রতিক নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। জেরুসালেম দেশ সাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি। জনাব মাহফুজুর রহমান, আমি আপনার কাছে আবারও একটু আসতে চাই। আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং তাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, এইসব ক্ষেত্রে আসলে প্রভাব পড়লে সেটি আসলে কিভাবে মোকাবেলা করবে, বাংলাদেশ কিভাবে করবে, এবং এখানে যে পরিসংখ্যানটি রয়েছে যে সবচেয়ে বেশি আমদানি আমরা করি এবং বেশি অর্থ আয়ও কিন্তু ভারত করে, সেক্ষেত্রে আসলে এগুলো মোকাবেলা কিভাবে হবে? এখন আমি কিছুটা আপনার ধরেন আন্তর্জাতিক অর্থনীতি অধ্যয়ন করেছি, তো তখন আমাদের শিক্ষক আমাদেরকে বলতেন যে আমদানি এবং রপ্তানি আলাদাভাবে দেখতে হয় না, দেখতে হয় হলো বাণিজ্য, অর্থাৎ দুটো যোগ করে দেখতে হয়। এক অর্থে সেটা ঠিক, কেননা আপনি খেয়াল করে দেখবেন যে ভারত থেকে যদিও আমরা বেশি আমদানি করি, কিন্তু যে সমস্ত প্রোডাক্ট আমদানি করি অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এখানে সেখানে ভ্যালু অ্যাড হয়। হ্যাঁ, অর্থাৎ আমরা কাঁচামাল ধরনের জিনিসপত্র বেশি ওখান থেকে আমদানি করি এবং সেইটা এখন এই ভ্যালু এডিশনটা যদি আমরা সাকসেসফুলি করতে পারি, আমি এখানে খুব একটা সমস্যা দেখি না আর কি। কিন্তু দু দেশের মধ্যে আপনার আমদানি রপ্তানি যদি হয়, আই মিন বাণিজ্য যদি অবাধ হয়, ভারতের ক্ষেত্রে একটা বড় সমস্যা হলো যদিও তারা ডব্লিউটিওর সদস্য, কিন্তু এত বেশি নন ট্যারিফ ব্যারিয়ার সেখানে দিয়ে রাখে তারা, যে
আমাদের যারা আপনার এক্সপোর্টার তারা একসময় বিরক্ত হয়ে সেখান থেকে ফেরত চলে আসে। আমরা যখন দূতাবাসে ছিলাম তখন দেখেছি যে বহু ধরনের অভিযোগ এরকম আসতো, এবং ভারত বহু ক্ষেত্রে দেখা যেত যে আপনার এন্টি ডাম্পিং ডিউটিও বসাতো, কিন্তু পরবর্তীতে এগুলো ডব্লিউটিও যাওয়ার পরে মানে বাংলাদেশ দিক থেকে যখন এগুলো চ্যালেঞ্জ করা হয় তখন দেখা যায় যে সর্বক্ষেত্রেই এই ভারত সেগুলোতে পরাজিত হয়। তার মানে ভারত তার কেস তখন ডব্লিউটিওতে এস্টাবলিশ করতে পারে না। এইটাতে প্রমাণিত হয় যে ভারত বাইরের প্রোডাক্ট, বিশেষ করে বাংলাদেশের প্রোডাক্ট যখন ভারতে যাচ্ছে তখন কিছুটা বিমাতা সুলভ আচরণ করে। এখন অনেকেই আছে যাদের স্টেক হয়তো একটু বেশি থাকে, তারা হয়তো সেটা নিয়ে চ্যালেঞ্জ করে, কিন্তু ছোটখাটো যারা আপনার রপ্তানি কারক তারা তখন আগ্রহ হারায় ফেলে এবং তারা তখন বিকল্প মার্কেটের দিকে ছুটে। তো সেইটা আমি মনে করি যে আমাদের অবশ্যই দ্বিপাক্ষিক সম্পর্ক যখন স্বাভাবিক হবে, ভালো হবে, তখন এই সমস্ত বিষয় নিয়েও দুইটি সরকারের মধ্যে আলাপ আলোচনা করা সম্ভব এবং এই বিষয়গুলো সামনে নিয়ে আসা সম্ভব তখন। ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। আমি একটু যারা পারভেজ করিম আব্বাসী আপনার কাছে আসি। যুক্তরাষ্ট্রের ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্র্যান্ড টি ক্রিস্টেনসেন তিনি বরিশাল সফরে গিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে সব ধর্মের মানুষের সমান মর্যাদায় যুক্তরাষ্ট্র বিশ্বাস করে। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে অর্থনীতির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য এই যে ভারসাম্যের কথা বলে কূটনীতিতে, সেই ভারসাম্যটা আসলে কিভাবে রক্ষা করা উচিত বলে আপনার কাছে মনে হয়? ব্যক্তিগতভাবে বললাম যে এখানে হ্যাঁ যুক্তরাষ্ট্র এখানে একটা সহনশীলতা অফিসিয়ালি ওদের ডক্টরিনে আছে, কিন্তু আমরাও দেখেছি বিশ্বের অনেক জায়গার মতো যে সহনশীলতা কমে গেছে এবং উগ্রপন্থী আপনার যেখানে ধর্মীয় উন্মাদনা এটা শুধু এখন আমাদের গরিব দেশগুলোতে এখানে নাই, এখানে এখন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ সব জায়গায় এখানে আমরা দেখেছি। এবং মারিন পেন ফ্রান্সে যিনি এখানে আছেন, তো এখানে বলল রাইট অফ সেন্টার, এখানে আপনার যুক্তরাজ্যে এখানে হচ্ছে রিফর্ম পার্টি বলে এখানে একটা আছে নাইজেল ফারাজের, তো এবং অবশ্যই মাগা যেটা আছে মেক আমেরিকা গ্রেট এগেন, ওটার মধ্যে একটা হোয়াইট সুপ্রিমিজম আছে। কিন্তু যুক্তরাষ্ট্র হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে আমি বলবো যে অংশীদার, এবং এখনো এটা হচ্ছে যে আনকন্টেস্টেড সুপার পাওয়ার। কতদিন থাকবে এটা হচ্ছে এটা সময় বলে দেবে। সবচেয়ে বড় রপ্তানি বাজার, এবং আপনি যদি ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রকে ধরেন, মানে পশ্চিমা বাজারকে ধরেন, প্রায় আমাদের 70% হচ্ছে রপ্তানি হচ্ছে এবং মূলত রেডিমেড গার্মেন্টস, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারে। চীন হচ্ছে আমাদের সর্ববৃহৎ আমদানি এখানে দেশ, যেখান থেকে আমরা আমদানি করি, লার্জেস্ট ইম্পোর্টার। আর তারপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে ভারত। জাপান হচ্ছে আমাদের সবচেয়ে বড় ডেভেলপমেন্ট পার্টনার, এবং আমাদের যে রেমিটেন্স আছে তার প্রায় 46%-এর মতো আসে হচ্ছে শুধু গালফের দেশে। আমি শুধু আপনাকে বলছি হচ্ছে এখানে যে আমাদের এখানে আপনার ব্যালেন্স করা ছাড়া আমরা কোনো উপায় নাই। আপনি এখানে এটা যে ধরনের এটাই বলেন, ফ্রেন্ডশিপ টু অল, ম্যারেজ টু নান বা বাংলাদেশ ফার্স্ট, কেন আমাদের মতো দেশগুলো যেগুলো ভৌগোলিকভাবে ছোট, যেগুলো হচ্ছে সম্পদের সীমাবদ্ধতা আছে, যেগুলো প্রযুক্তির মধ্যে এখানে হচ্ছে এখনো দুর্বল একটা ভিত্তিতে আছে, যেখানে এখনো আমাদের বিনিয়োগের জন্য আমরা বিদেশিদের কাছে আমরা এখানে মুখাপেক্ষি হয়ে আছি, এবং আমরা যারা ব্যবসা বাণিজ্য বা হচ্ছে যে আমাদের কানেক্টিভিটি আমরা এখানে বাড়াতে চাই, তো অবশ্যই আমাদের হচ্ছে আমাদের দেশের জাতীয় স্বার্থগুলো, এটাই তো বাংলাদেশ ফার্স্ট, এটার জন্য আমাদের কূটনীতিতে ইকোনমিক ডিপ্লোমেসিটাকে এখানে আমরা প্রাধান্য দিতে হচ্ছে। বা আমরা যে এখানে জলবায়ু পরিবর্তন এসে আমরা এখানে যে শিকার হচ্ছি, তো আমাদের ক্লাইমেট ডিপ্লোমেসিটাকে আমাদেরকে প্রাধান্য দিতে হচ্ছে, এবং আমাদের মিডল ইস্টের সাথে অবশ্যই আমাদের রিলিজিয়াস ডিপ্লোমেসি যেটা আছে সেখানেও আমাদের প্রাধান্য দিতে হচ্ছে। তো এই আপনি যদি দেখেন এখানে সৌদি আরবিয়া হচ্ছে আমাদের যে গালফের দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় যে রেমিটেন্সের সোর্স, এটা হচ্ছে সৌদি আরবিয়া থেকে। তার জন্য এখন যেহেতু গালফে এখন রেড সি বা লোহিত সাগরে যেখানে হুতিরা যেখানে ডিসরাপশন করছে ম্যারিটাইম কার্গো, এই সৌদি আরবের নেতৃত্বাধীন যে 14টি দেশে এখানে একটা ম্যারিটাইম একটা অ্যালায়েন্স করা হচ্ছে, বাংলাদেশ সেটা যোগদান করেছে। কেন? এটা হচ্ছে আমাদের স্বার্থগুলো ওখানে পড়ে আছে। আমাদের বিশাল বড় এখানে প্রবাসী বাংলাদেশিরা আছে মধ্যপ্রাচ্যে, এবং সৌদি আরবিয়া হচ্ছে সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল। আবার তার সাথে সাথে হচ্ছে যে আপনার তেল ও গ্যাস এখনো কিন্তু মূল কিন্তু আমাদের নির্ভরশীলতা হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে। তো তার জন্য আমাদের কিন্তু ডিফারেন্ট এখানে অ্যাসপেক্টে পলিসি করছি। বা রোহিঙ্গা ইস্যুটা যদি সমাধান করতে চায়, আমাদের কিন্তু একটা মাল্টিপল এখানে কোয়ালিশন অফ পার্টনার্স থেকে নিয়ে আসতে হবে। সো হ্যাঁ, কিন্তু আপনি কাকে কতটুকু প্রাধান্য দিবেন, কাকে কম প্রাধান্য দিবেন, এটা হচ্ছে যে সময় এবং আমাদের স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী গুরুত্বের উপরে এখানে এবং আমাদের প্ল্যানের উপরে এটা ডিপেন্ড করতে হয়।
ধন্যবাদ। জনাব মাহফুজুর রহমান, একই প্রশ্ন আসলে ভারসাম্যটা কিভাবে আমরা করব বা রক্ষা করা উচিত আপনার কাছে মনে হয়? উনি যা বলেছেন তারপর তো অল্প কিছু হয়তো যোগ করতে পারবো, কারণ উনি অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন। আমি কতগুলো উদাহরণ দিই, তাহলে হয়তো বুঝতে পারবেন। ভারসাম্য মানে কি, এই যে বাংলাদেশ ফার্স্ট যেটাই সরকার বলছে, আপনি যদি সেটাই অনুসরণ করেন তাহলে সেখানেই আপনি ভারসাম্যটা অর্জন করতে পারবেন। উদাহরণ হিসাবে আমি বলছি যে 1973-74 সালে যখন আপনার সম্ভাবনা দেখা গেল যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আপনার বাংলাদেশ থেকে আপনি শ্রমিক রপ্তানি করতে পারবেন, কিন্তু সেইখানে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক যেহেতু ভালো ছিল না এবং এক দেশ আরেক দেশকে তখন পর্যন্ত আমরা স্বীকৃতিও দিই নাই, সুতরাং সেটা সম্ভব হচ্ছিল না। কেননা মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের সঙ্গে তখন পাকিস্তানের সুসম্পর্ক ছিল। ওই স্বার্থে তখন কিন্তু আমরা পাকিস্তানের সঙ্গে পরস্পর স্বীকৃতি দিয়ে দিলাম, অথচ 3 বছর আগেই কিন্তু আমরা পাকিস্তান থেকে যুদ্ধ করে বের হয়ে আছি। আমাদের তিক্ততা তখন পর্যন্ত জিইয়ে ছিল, কিন্তু আমাদের জাতীয় স্বার্থে আমরা কিন্তু তখন পরস্পরকে স্বীকৃতি দিয়ে ওইটা আপনার সমাধা করে ফেলি। একইভাবে দেখবেন যে গালফ ওয়ারে আমরা কুয়েত আমাদের কাছে যখন আপনার সৈন্য সহায়তা চাইলো, আমরা কিন্তু সেখানে সৈন্য পাঠিয়েছিলাম, যদিও শর্ত ছিল বা কথা ছিল যে তারা কেবলমাত্র আপনার সেখানে প্রতিরোধের জন্য থাকবে, তারা অ্যাক্টিভ ওয়ারের মধ্যে ইনভলভ হবে না, কিন্তু আমরা পাঠিয়েছিলাম। আমি কুয়েতে একসময় পোস্টেড ছিলাম। ওই যে আমরা একটা সময় ওখানে 10টা না 11টা দেশ যুক্ত হয়েছিল, বাংলাদেশ তার মধ্যে একটা দেশ ছিল। কুয়েতে দীর্ঘ সময় বাংলাদেশি শ্রমিকরা ছিল নাম্বার 1 পজিশনে সংখ্যার দিক থেকে। তার প্রধান কারণ হইল ওই কৃতজ্ঞতা, যে বাংলাদেশ তাদেরকে বিপদের সময়, তাদের সংকটের সময় বাংলাদেশ তাদের পাশে ছিল। তো এখন আমরা কিন্তু ওই স্বার্থটা, আমাদের নিজেদের স্বার্থ চিন্তা করেই কিন্তু তখন কুয়েতের পাশে দাঁড়িয়েছিলাম। এইরকম ভাবে আপনি দেখবেন যে আরেকটা ইন্টারেস্টিং এক্সাম্পল দিই, বাংলাদেশ একবার হাইতিতেও কিন্তু সৈন্য পাঠিয়েছিল, সেটা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির অনুরোধে। এবং এটার ফল এটা হয়েছে যে বাংলাদেশ থেকে আপনার তখন মিলিটারি রুলার জেনারেল এরশাদ, তিনি কিন্তু হোয়াইট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকের সুযোগ পেয়েছিলেন। আমাদের অনেক রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান আছেন, তারা যান, গিয়ে কেবলমাত্র ফটো অপরচুনিটির জন্য অপেক্ষা করেন, কিন্তু জেনারেল এরশাদ কিন্তু সফল হয়েছিলেন ওই কারণেই যে তিনি হাইতিতে সৈন্য পাঠাতে সম্মত হয়েছিলেন। তো এইরকম অনেক জিনিস আছে যেগুলো আপনার ভারসাম্যতে অনেক সময় আমাদেরকে সহযোগিতা করে। এখন যেমন আমাদেরকে মনে হচ্ছে অ্যাপারেন্টলি এই মুহূর্তে যে আমরা হয়তো কিছুটা চীনের দিকে ঝুঁকে আছি, আবার অনেকে মনে করেন যেহেতু যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তি হয়েছে, যে চুক্তির অনেকগুলো শর্ত আমরা এখন পর্যন্ত জানি না, ডিসক্লোজড হয় নাই, সেই জন্য অনেকে আবার মনে করে যে আমরা হয়তো যুক্তরাষ্ট্রের দিকেও কিছুটা ঝুঁকে আছি। তো একই সঙ্গে যদি ভবিষ্যতে বা অদূর ভবিষ্যতে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়, তখন হয়তো এই যে ঝুঁকে থাকার নামে আমাদের যে কথাগুলো শুনতে হচ্ছে, সেগুলো তখন হয়তো আর শুনতে হবে না। কিংবা কিছুদিন পরে আমাদের প্রধানমন্ত্রী যদি সৌদি আরবে যান, কিংবা ইউরোপে সফর করতে যান, কিংবা ওই যে জাতিসংঘে যখন যাবেন সাধারণ পরিষদের অধিবেশন অংশ নিতে, তখন অন্যান্য দেশের ইম্পর্টেন্ট দেশগুলোর সঙ্গে যদি তিনি বাইলাটারাল বৈঠক সেখানে করেন, তখন হয়তো এই যে এখন যে ধরনের অভিযোগ আছে বা যে ধরনের কথা অনেকে বলছেন, সেই ধরনের কথা হয়তো আর আসবে না। সুতরাং ভারসাম্যের জন্য কিছুটা সময় দিতে হয়, তখন এটা পরিষ্কার হয়ে আসে। অসংখ্য ধন্যবাদ জনাব মাহফুজুর রহমান এবং পারভেজ করিম আব্বাসী, দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, যেটা স্যার দেশ সাম্প্রতিক আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।